আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আমি তোমাদের সাথে আসছি মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি পাটোয়ারি, আইনস্টাইন মলিকুলার বায়োলজি বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। 2020-21 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমার মেধাক্রম ছিল 61তম। আচ্ছা, তোমাদের প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইন্টারঅ্যাক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপার সলিউশন ক্লাস। তোমরা অলরেডি জানো যে আমাদের আমরা এই প্রথমবারের মতো প্রত্যেকটা অধ্যায়ের সাথে একটা করে কিউআর কোড প্রোভাইড করতেছি। যে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে তুমি পেয়ে যাচ্ছ বইয়ের সাথে ফ্রি সলভ ক্লাস। আচ্ছা, প্রথমে চলে আসি। প্রশ্ন নাম্বার 1 বলছে যে বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কোনটি ঘটে? আমরা কি জানি যে বড় গাছের নিচে রাতের বেলা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলেও রাতের বেলা যেহেতু শ্বসন চলে, সুতরাং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কিন্তু শ্বসন প্রক্রিয়া কি গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে অক্সিজেন, ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড। কিন্তু এই সময় রাতে সালোক সংশ্লেষণ ঘটে না। কারণ কি? কারণ সালোক সংশ্লেষণ ঘটার জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। ঠিক আছে, এর বাইরে আর কি প্রয়োজন? ক্লোরোফিল প্রয়োজন এবং সূর্যের আলো। এই সূর্যের আলো না থাকার কারণে রাতের বেলা যেহেতু রাতে সূর্যের আলো অনুপস্থিত, সুতরাং রাতে সালোক সংশ্লেষণ হতে পারে না। আচ্ছা, তাহলে কি হবে প্রবলেম? শ্বাসকষ্ট হবে। 1 নম্বর উত্তর গ। 2 নম্বর, উদ্ভিদের গ্যাসীয় পদার্থ বিনিময়ে সাহায্য করে কোনটি? উদ্ভিদের গ্যাসীয় পদার্থ বিনিময়ে সাহায্য করে পত্ররন্ধ্র এবং লেন্টিসেল। আচ্ছা, 3 নম্বর, ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে? এটা আমরা সবাই জানি, তাই না? ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে প্রবেশ করে। ব্যাপন জিনিসটা কি? উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে দ্রবগুলো পাস করতে পারবে না, শুধু দ্রাবকটা পাস করতে পারবে। সরি, ব্যাপনের ক্ষেত্রে সবগুলো পারবে। আর যখন অভিস্রবণ হবে তখন শুধুমাত্র দ্রব পাস করতে না পারলেও দ্রাবকটা পাস করতে পারবে। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্ন, শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? শক্তি উৎপাদনের জন্য কি ব্যবহৃত হয়? আমরা জানি যে উদ্ভিদ যখন শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয় শ্বসনে কি লাগে? অক্সিজেন লাগে সেটা। আচ্ছা, মানবদেহে কত সময় পর্যন্ত অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য? কত সময় পর্যন্ত অক্সিজেন সরবরাহ যদি বন্ধ থাকে? উত্তরটা 3 থেকে 4 মিনিটের বেশি। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ উত্তর ফুসফুস। শ্বসনতন্ত্রের জন্য অনেকগুলো অঙ্গ দায়ী, মানে শ্বসনতন্ত্রের কাজগুলো করার জন্য অনেকগুলো অঙ্গ আছে, কিন্তু মূলত প্রধান অঙ্গ ফুসফুস। গলবিলের অংশ কোনটি? উত্তর আলজিহ্বা। কোনটি স্বরতন্ত্রের অংশ? উত্তরটা ঘ, এপিগ্লটিস। স্বরতন্ত্রের উপর জিহ্বা আকৃতির ঢাকনার নাম কি? উত্তরটা হলো এপিগ্লটিস, যেটা মাত্র দেখে আসলাম। আচ্ছা, বলছে লেরিংস এর অবস্থান কোথায়? ঠিক আছে, লেরিংস এর অবস্থান শ্বাসনালীর ঠিক উপরে। প্রশ্ন নাম্বার 11 বলছে যে লেরিংস এর অবস্থান কোথায়? এখানে দেখো, এখানে শ্বাসনালীর উপরে অপশন নাই, এখানে উত্তর গলবিলের নিচে। তারপরে 12 নম্বর, ব্রোঙ্কাস কোন তন্ত্রের অংশ? ব্রোঙ্কাস এটাকে রেচন, জনন, স্নায়ু নাকি শ্বসন? আমরা তো অধ্যায়ে পড়তেইছি শ্বসন নিয়ে। মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গ কোনগুলো? মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গ গলবিল, লেরিংস, ব্রোঙ্কাস। ইলিয়াম পরিপাকতন্ত্রের অংশ, এজন্য এটা হবে না এখানে।
তারপরে হচ্ছে বুক, তো শ্বসনতন্ত্রের কোনো বুক বলতে কোনো আলাদা অংশ নাই। গলবিল, অন্ননালী, অন্ননালী হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। ইউরেটার হচ্ছে রেচনতন্ত্রের অংশ। গলবিলটা এখানকার। আর হচ্ছে এখানে ইলিয়াম পরিপাকতন্ত্রের, ল্যারিংস আর ব্রঙ্কাসটা হচ্ছে শ্বসনতন্ত্রের। আচ্ছা, তারপর 14 নম্বর, এপিগ্লোটিস কোথায় অবস্থিত? 14 উত্তর হচ্ছে ল্যারিংসে। ঠিক আছে। ফুসফুসের আবরণকে কি বলে? আমরা এর আগে অন্য কোনো একটা চ্যাপ্টারের ক্লাসে সেখানে বলছিলাম যে ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। 15 নম্বর, ফুসফুসের আবরণ প্লুরা। যদি বলতাম মস্তিষ্কের আবরণ তাহলে হয়তো মেনিনজেস। এরকম কিডনির আবরণকে বলা হয় ক্যাপসুল। আচ্ছা, তারপরে মেনিনজেস। আচ্ছা, কিডনি ক্যাপসুল তোমরা জেনে রাখো। যকৃৎ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। 16 নম্বর প্রশ্ন বলছে যে বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? আমরা জানি বাম বাই, তাই না? বাই মানে কত? 2। তো আমরা মনে রাখতাম যে বাম হচ্ছে বাই। ঠিক আছে, তাহলে 16 এর উত্তরটা হচ্ছে ক, 2। তারপরে বলছে যে ফুসফুসের বায়ুথলিগুলোকে কি বলে? ফুসফুসের বায়ুথলিগুলোকে বলে হচ্ছে এলভিওলাস। বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে? বায়ুথলি পরিবেষ্টিত থাকে হচ্ছে কৈশিক নালিকা দিয়ে, কারণ ওখানে রক্ত আসে, আসার পরে গ্যাসীয় বিনিময় হয়। তারপরে প্রশ্ন নম্বর 19, ষড়যন্ত্রের অবস্থান কোথায়? গলব্লাডারের নিচে, শ্বাসনালীর উপরে, খাদ্যনালীর সামনে? না, 1 এবং 2। ঠিক আছে, এটা ভুল। তারপর প্রশ্ন নম্বর 20, যে এ চিহ্নিত অংশটা দেখাইছে, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে যে অন্তর্গাত্র, এই এটা কি আমাদের শ্বাসনালীর অংশ, হ্যাঁ, ট্রাকিয়া। আচ্ছা, তো 20 এর ক অপশন, অন্তর্গাত্র ঝিল্লি দ্বারা আবৃত অবস্থান ষড়যন্ত্রের উপরে, ষড়যন্ত্রের উপরে নয়, অন্তর্গাত্র ঝিল্লি দ্বারা আবৃত। ঠিক আছে। প্রাচীর তরুণাস্থি দিয়ে গঠিত, এটাও ঠিক আছে। মধ্যচ্ছদা সংকুচিত হলে, প্রশ্ন নম্বর 21, মধ্যচ্ছদা সংকুচিত হলে 1 নম্বর অপশনে বলছে যে উপরের দিকে ওঠে, তারপরে 2 নম্বরে বলছে নিচের দিকে নামে, 3 নম্বর বলছে বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। তো ক নম্বর অপশন এখানে বলতেছে 1 এবং 2, এটা উপরের দিকে ওঠে, এটা নিচের দিকে নামে। তারপরে বক্ষ সংকুচিত হলে, না, যদি সংকুচিত হয়, ঠিক আছে, তাহলে উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে এবং বক্ষগহ্বর আয়তনে বৃদ্ধি পাবে। আচ্ছা, তার মানে উত্তরটা দাঁড়াচ্ছে 2 এবং 3। গ, মধ্যচ্ছদা 1 নম্বর বলছে বক্ষ গহ্বর এবং উদর গহ্বর কে পৃথক করে। হ্যাঁ, ঠিক আছে, বক্ষ গহ্বরের চতুর্দিকে আবরণ করে থাকে, এটা ভুল। শ্বসনে সাহায্য করে, উত্তর 1 ও 3, এটা ভুল। তারপরে বলছে যে 23 নম্বর প্রশ্ন, নিচের কোন অংশটি পরিপাক এবং শ্বসন তন্ত্রে বিদ্যমান? ঠিক আছে, পরিপাক এবং শ্বসন তন্ত্রে বিদ্যমান, এটা হচ্ছে গ। ঠিক আছে, গলবিল, সরি, এক্স। 23 নম্বর প্রশ্ন না, হ্যাঁ, এক্সটা হবে, ওটা গলবিল। ঠিক আছে, গলবিল, যে হচ্ছে মুখ গলবিলও আছে, নাসা গলবিলও আছে। পরিপাকের ক্ষেত্রে মুখ গলবিলের প্রয়োজন, আর এর ক্ষেত্রে নাসা গলবিলের প্রয়োজন। জেড অংশে থাকে, ঠিক আছে, জেড অংশে কি থাকে? বলয়াকার তরুণাস্থি। ঠিক আছে, সিলিওযুক্ত কোষ, হ্যাঁ। অ্যালভিওলাস তো পি এর ওখানে থাকে। ঠিক আছে, তাহলে উত্তর হবে ক। তারপরে 25 নম্বর বলছে যে এই অংশটি কোন ধরনের আবরণী টিস্যু দিয়ে গঠিত? ব্রঙ্কাসের মধ্যে কোন ধরনের আবরণী টিস্যু থাকে? উত্তর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই অংশটি কোন ধরনের আবরণী টিস্যু দ্বারা গঠিত? আচ্ছা, সূক্ষ্ম লোমযুক্ত অপ্রয়োজনীয় বস্তুকণা বের করে শ্লেষা শ্লেষা এটা হবে, হ্যাঁ, শ্লেষা উৎপন্ন করে। আচ্ছা, না, শ্লেষা উৎপন্ন করে না, উত্তর হবে হচ্ছে 1 এবং 2, সূক্ষ্ম লোমযুক্ত এবং অপ্রয়োজনীয় বস্তুকণা বের করে দেয়। তারপরে প্রশ্নে আসি, সেটা হচ্ছে
এটা প্রশ্নটা একটু ভুল হয়েছে, হ্যাঁ? এর অন্তর্গাত্রের ক্ষেত্রে উপস্থিত হবে। এই প্রশ্নটা হবে এর অন্তর্গাত্রের ক্ষেত্রে প্রযোজ্য বা এর অভ্যন্তরে প্রযোজ্য। ঠিক আছে? তারপরে আসো 27 নম্বর। পি অংশটার নাম কি? ঠিক আছে? পি অংশটার নাম হচ্ছে ঘ, ট্রাকিয়া। তারপরে কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য এক নম্বরে দেওয়া আছে যে এক প্রকার রস ধারণ করে ফুসফুসকে বক্ষগাত্রের ঘর্ষণ থেকে রক্ষা করে অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন সরবরাহ করে না। আচ্ছা, তারপরে চলে আসি 29 নম্বর প্রশ্ন। ট্রাকিয়ার কথা বলছে যে নিচের এ চিহ্নিত অংশটির অন্তঃপ্রাচীর নিচের কোনটি? অন্তঃপ্রাচীর সিলিয়া দিয়ে তৈরি। বি এর জন্য প্রয়োজন। ঠিক আছে? বি হচ্ছে ব্রঙ্কাসের যে পার্টগুলো আস্তে আস্তে শাখা তৈরি হলো। আচ্ছা, অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত বহিরাবরণ প্লুরা পর্দা দিয়ে আবৃত গঠন শ্বাসনালীর অনুরূপ। ঠিক আছে? প্লুরা দিয়ে আবৃত থাকে হচ্ছে পুরো ফুসফুসটা। এই অংশগুলো আলাদা আলাদাভাবে প্লুরা দিয়ে আবৃত থাকে না। আচ্ছা, মাংসের দোকানে বিক্রেতারা স্পঞ্জের মতো নরম হালকা লালচে রঙের একটি অঙ্গ ঝুলিয়ে রাখে। এই অঙ্গটি কোনটির সাথে জড়িত? কি হবে উত্তর? শ্বাসক্রিয়া। গ নম্বর। রক্তে কার্বন ডাই অক্সাইড প্রধানত কি রূপে সঞ্চালিত হয়? একটা বলছে বাইকার্বনেট রূপে, তারপরে ২ নম্বর বলছে কার্বামিনো যৌগ রূপে, বাইকার্বনেট রূপেই হবে, হ্যাঁ? বাকিগুলো অপশন দেখার দরকার নেই। ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত অক্সিজেন পরিবাহিত হয়। ১ নম্বর বলছে অক্সিহিমোগ্লোবিন রূপে রক্তরসে দ্রবীভূত হয় আর দ্রবীভূত হয় না। তাহলে তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে ৩৩ এর ২ এবং ৩ তো অবশ্যই হবে না। রক্তরসে দ্রবীভূত হয়, হয় না এটা ভুল। কোন রোগের কারণে বুকের ভিতর সাই সাই আওয়াজ করে? ঠিক আছে? বইয়ে দেখবা যে কিছু রোগের ক্ষেত্রে এরকম ফিক্স করে বলা আছে যেগুলো উপসর্গ। তো অ্যাজমায় সাই সাই আওয়াজ। রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে কোন রোগটি হয়? উত্তর হচ্ছে হাঁপানি। বারবার শ্বাস নেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে? হাঁপানি। তারপরে হচ্ছে ৩৬ নম্বর প্রশ্ন দেখো। কোন রোগটি জীবাণুবাহিত নয়? এই যে অ্যাজমা, এ জীবাণুবাহিত নয়। এরপরে চলে আসি ব্যক্তিবিশেষে চিংড়ি খেলে কোন রোগটি হতে পারে? উত্তর হচ্ছে অ্যাজমা। ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে? ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে চিংড়ি, তারপরে ফুলের রেণু এরকম বিভিন্ন কিছুতে অনেকের অ্যালার্জি থাকে। সেগুলো থেকে অ্যাজমা ছড়াইতে পারে। কোন রোগটি ঋতু পরিবর্তনের সময় বেড়ে যায়? উত্তর হলো অ্যাজমা। তারপরে ৪০ নম্বর। অ্যাজমার ক্ষেত্রে প্রযোজ্য বুকের ভিতর আওয়াজ হয়, গলার শিরা ফুলে যায়। হ্যাঁ, এগুলো জ্বর থাকে, এটা অ্যাজমার সাথে জ্বরের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, অ্যাজমা হলে কি হয়? হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, ভেঙে যায়। তারপরে বলছে যে রোগীর ওজন কমতে থাকে। আচ্ছা, তারপরে বলছে যে শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। আচ্ছা, একটু দাঁড়াও। এখানে বলছে যে হ্যাঁ, রোগীর ওজন কমার সাথে এখানে সম্পর্ক নাই। উত্তর হচ্ছে খ, ১ ও ৩ নম্বর। ঠিক আছে? তারপরে আসো শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে কি বলে? শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। কোনটি শ্বাসনালীর রোগ? শ্বাসনালীর রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস। কোনটির সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়? উত্তরটা হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর ব্রঙ্কাইটিসের কারণে রোগীর ১ নম্বর ঠোঁট নীল হয়ে যায়, বুকে ব্যথা অনুভূত হয়। তারপরে বলছে তীব্র শ্বাসকষ্ট হয়। এখান থেকে উত্তরটা হচ্ছে ঠোঁট নীল হওয়ার সাথে এখানে সম্পর্ক নাই। এখানে হচ্ছে বুকে ব্যথাটা ঠিক আছে আর তীব্র শ্বাসকষ্ট ঠিক আছে। তাহলে গ নম্বর হচ্ছে উত্তর। তারপরে আসো ৪৬ নম্বর প্রশ্ন। বলছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণে কোন রোগটি হয়? নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে হয় নিউমোনিয়া। তারপর নিউমোকক্কাস এর আক্রমণের সাথে কোন লক্ষণ জড়িত? যদি নিউমোকক্কাস হয়ে থাকে তাহলে এর জন্য কোন লক্ষণগুলো দেখা যাবে?
ফুসফুসে শ্লেষা জমা, হ্যাঁ, ফুসফুসে শ্লেষা জমা হবে। তারপরে চলে আসো 48 নম্বর প্রশ্ন। শ্বাসকষ্ট, কাশি ও বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হওয়া লক্ষণ বিশিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি? উত্তর হচ্ছে নিউমোকক্কাস। নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য: ১ নম্বর, রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা, বুকে পিঠে ব্যথা হয়, তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো। আচ্ছা, এখানে রোগীকে সহনীয় উষ্ণ ও উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা, এটা ঠিক আছে। বুকে পিঠে ব্যথাটা নিউমোনিয়ার ক্ষেত্রে জরুরি না। তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ১ ও ৩। রিনা বেগমের বাচ্চাটির বেশ কিছুদিন হলো প্রচন্ড জ্বর ও কাশি এবং বুকের ভিতর ঘর ঘর আওয়াজ হচ্ছে। ডাক্তারের মাধ্যমে তিনি জানতে পারলেন এ রোগটি শিশু এবং বয়স্কদের বেশি হয়। রোগটা কি? উত্তর হচ্ছে নিউমোনিয়া। তারপরে চলে আসি ৫১ নম্বর। উক্ত রোগটির সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত? কিসের জন্য এই রোগটা হয়? উত্তরটা হচ্ছে, একটু আগে দেখে আসছি আমরা, ব্যাকটেরিয়া। তারপর বলছে যে রিনার বাচ্চাটিকে সুস্থ করতে হলে, রিনার বাচ্চাটাকে যদি সুস্থ করতে চায় তাহলে ১ নম্বর, তরল খাবার দিতে হবে, গরম খাবার বর্জন করতে হবে, চর্বি জাতীয় খাদ্য কম খাওয়াতে হবে। উত্তরটা হবে ১ এবং ২। হ্যাঁ, তরল খাবার দিতে হবে, গরম খাবার না, ১, ২ না, শুধু ১ নম্বর উত্তর। উত্তরটা হবে ১। ঠিক আছে? এটা অপশনটা শুধু ১ হইতে হয়তোবা। শুধু ১ হবে। শুধু ১ হলে ঠিক আছে। আচ্ছা। তারপরে ৫৩। রাতে ঘাম হয়, বিকালের দিকে বিকালের দিকে জ্বর আসে। কখনো কখনো কাশির সাথে রক্ত বের হয়, রক্ত চায়। এটা কোন রোগের লক্ষণ? ক নম্বর যক্ষ্মা, খ নম্বর নিউমোনিয়া। কাশির সাথে রক্ত মানেই দেখবা যে যক্ষ্মা। যক্ষ্মার জীবাণুর নাম কি? উত্তরটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। যক্ষ্মাকে টিবিও বলে, হ্যাঁ, টিউবারকুলোসিস। আচ্ছা, এমটি টেস্ট কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে করা হয়? উত্তরটা হলো যক্ষ্মা। তারপরে যক্ষ্মা হলে ১ নম্বর বলছে যে রোগীর ওজন কমতে থাকে। এমটি টেস্টটা চামড়ার পরীক্ষা করা হয়, হ্যাঁ, কফ পরীক্ষা, চামড়ার পরীক্ষা, এগুলো দেখানো হয়। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে, যক্ষ্মা হলে ১, রোগীর ওজন কমতে থাকে, ২, ৩ সপ্তাহের বেশি কাশি থাকে, ৩, শক্ত খাবার খেতে পারে না। এমনটা নয়। উত্তর হচ্ছে ১ এবং ২ নম্বর। ক, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ রহিম সাহেব ডাক্তারের চেম্বারে গেলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তিনি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা একটি রোগে আক্রান্ত হয়েছেন। রহিম সাহেব নিচের কোন রোগ দ্বারা আক্রান্ত? উত্তরটা হচ্ছে যক্ষ্মা। হ্যাঁ, তারপর হচ্ছে উক্ত রোগের লক্ষণ হলো, প্রশ্ন নাম্বার ৫৮। আচ্ছা, উক্ত রোগের লক্ষণের ক্ষেত্রে আমরা দেখব ১ নম্বর বলছে যে রোগীর ওজন কমতে থাকে। হ্যাঁ, রোগীর ওজন কমবে। তারপর বলছে রোগীর ক্ষুধা বেড়ে যায়, না এটা হবে না। আচ্ছা, ৩ সপ্তাহের বেশি কাশি থাকে, তাহলে ১ ও ৩ উত্তর। তারপর বলছে যে কোন রোগটি উদ্দীপকে প্রদত্ত অঙ্গটি ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গে হতে পারে? আচ্ছা, উদ্দীপকের অঙ্গটা কি? তো দেখা যাচ্ছে হচ্ছে ফুসফুস। তো এখন বলছে যে ফুসফুস ছাড়াও অন্য কোথাও হইতে পারে, সেটা হচ্ছে যক্ষ্মা। আমার পরিচিত একজন সিনিয়র বড় ভাই, ওনার হচ্ছে মেরুদণ্ডে যক্ষ্মা, ঠিক আছে, স্পাইন টিবি, এবং তারপর থেকে সে আর হাঁটতে পারে না। এখনো সে হুইল চেয়ারের মধ্যে তার জীবনযাপন টোটালি। উদ্দীপকের অঙ্গের যে রোগটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত নয়, সেটির প্রতিকারে করণীয়: ১ নম্বর, আলো বাতাসপূর্ণ গৃহে বাস করা। ২ নম্বর বলছে, হ্যাঁ, আলো বাতাসপূর্ণ গৃহে বাস করতে হবে, ধূমপান বর্জন করতে হবে, পুষ্টিকর তরল খাবার খেতে হবে। তাহলে উত্তর হচ্ছে ঘ।
তারপরে চলে আসি 61 নম্বর প্রশ্ন। দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি, ভগ্ন স্বর মানে গলা ভেঙে যাওয়া, তারপরে হচ্ছে ওজন হ্রাস পাওয়া কোন রোগের লক্ষণ? উত্তর হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ঠিক আছে, ফুসফুসের ক্যান্সার হওয়ার কারণে এরকম হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকে এই পর্যন্ত।